ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে, আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডগায় বসে ছিনিমিনি খেলছে। কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যা দেখে মাথায় রক্ত উঠে গেছে। আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে আসলে কেন এতদিন ফয়সালকে নিয়ে নানান নাটক সাজিয়েছিল প্রশাসন। এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কত বড় বড় কর্মকর্তা জড়িত তা জানলে আপনার টনক নড়বে। বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী, কতটা স্মার্ট, কতটা দক্ষ। ৫৫ বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী, ডক্টর ইউনূস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে না, বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কাউকে পরোয়া করে না, গোলামের দিন শেষ। হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম প্রকাশ, ডিএমপি কমিশনার এবার ফাঁস করল চাঞ্চল্যকর তথ্য। ইনকিলাব মঞ্চের আন্দোলনের মুখে ওসমান হাদির খুনের নির্দেশদাতা গ্রেপ্তার মির্জা আব্বাস, ১২৭ কোটি টাকার রহস্য উন্মোচন। গুঞ্জনটা শুরু থেকে ছিল, অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জুড়েই গেল। অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন। যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, তাহলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয়। অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন। দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিকর তথ্য, গুজব আর পরিকল্পিত নাটকের আড়ালে লুকিয়ে থাকলেও এখন একের পর এক তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে ফয়সাল বাংলাদেশেই রয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঢালাওভাবে প্রচার হতে থাকে যে শুটার ফয়সাল নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এই দাবিকে ঘিরেই তৈরি হয় তীব্র আলোচনা ও জনমনে উদ্বেগ। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকেও এক পর্যায়ে জানানো হয় দাউদ করিম ফয়সাল ভারতে পালিয়ে যেতে পারে, ফলে অনেকেই বিষয়টিকে সত্য হিসেবেই ধরে নেয়। কিন্তু সময় গণনার সঙ্গে সঙ্গে এই ঘটনার মোড় ঘুরতে শুরু করে। সম্প্রতি দাউদ করিম ফয়সাল নিজেকে নির্দোষ প্রমাণ করার দাবিতে পরপর 3টি রেকর্ডেড ভিডিও প্রকাশ করে। এই ভিডিওগুলোতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায় হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাসানো হচ্ছে। ভিডিওগুলোতে ফয়সাল তার দুবাইয়ের ভিসা দেখান এবং সেটিকে প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন যে তিনি বাংলাদেশে নেই। কিন্তু ভিডিও প্রকাশের পরপরই সচেতন মহল ও প্রযুক্তি বিশ্লেষকদের নজরে আসে একাধিক সন্দেহজনক বিষয়, যা তার বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সবচেয়ে আলোচিত বিষয় হলো ভিডিও চলাকালীন ফয়সাল যখন তার মোবাইল ফোনের স্ক্রিনে ক্যামেরা ধরে ঠিক সেই মুহূর্তেই স্ক্রিনে একটি বিজ্ঞাপন ভেসে ওঠে। বিজ্ঞাপনটি ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের। সাধারণত কোনো নির্দিষ্ট দেশের লোকেশন অনুযায়ী এমন বিজ্ঞাপন দেখানো হয়, ফলে প্রশ্ন ওঠে যদি ফয়সাল সত্যিই দুবাইতে থাকেন তাহলে তার ফোনে ভারতীয় কোম্পানির বিজ্ঞাপন আসলো কিভাবে। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। ভিডিওতে ফয়সালকে দেখা যায় শীতের পোশাক পরিহিত অবস্থায়, অথচ বর্তমানে দুবাইতে শীত মৌসুম শুরুই হয়নি। আবহাওয়াগত তথ্য অনুযায়ী এই সময় দুবাইয়ে শীতের পোশাক পরার কোনো বাস্তব কারণ নেই। এই বিষয়টিও তার দুবাই অবস্থানের দাবিকে দুর্বল করে তোলে। সবচেয়ে বড় চাঞ্চল্য সৃষ্টি করে তার দেখানো ভিসা সংক্রান্ত তথ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ফয়সাল যে ভিসাটি ভিডিওতে দেখিয়েছে সেটি যাচাই করে দেখা গেছে যে অনেক আগেই সেটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং বর্তমানে তা অকার্যকর। অর্থাৎ এই ভিসা ব্যবহার করে তার দুবাই অবস্থানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এইসব তথ্য বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে ফয়সাল কোথাও যায়নি, তিনি না ভারতে পালিয়েছেন না দুবাইতে অবস্থান করছেন, বরং পরিকল্পিতভাবে একের পর এক নাটক সাজিয়ে সবার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন। কখনো ভারত পালানোর গুজব, আবার কখনো দুবাই থাকার গল্প, সবই বিভ্রান্তিকর তৈরির কৌশল। বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে দাউদ করিম ফয়সালের সর্বশেষ লোকেশন ছিল ডিওএইচ এলাকার একটি বাসা। সেখান থেকে তিনি ভিডিওগুলো রেকর্ড করে প্রকাশ করে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ ফয়সাল এখনো বাংলাদেশেই অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ পুলিশ শেষ পর্যন্ত ফয়সালকে গ্রেপ্তার করতে পারবে? তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল ট্র্যাকিং, লোকেশন অ্যানালাইসিস এবং ভিডিওর মেটাডেটা যাচাইয়ের মাধ্যমে ফয়সালের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে গ্রেপ্তারের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট অভিযান ও কৌশলগত পদক্ষেপ। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও ন্যায় বিচার প্রত্যাশা করছে নিহতদের পরিবার সহ পুরো দেশ। দীর্ঘদিন ধরেই ফয়সালের নাটকীয় বক্তব্য ও ভুয়া প্রমাণ উপস্থাপনের কারণে বিভ্রান্তি তৈরি হলেও এখন একের পর এক তথ্য উঠে আসায় জনমনে আশার আলো দেখা দিয়েছে। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ফয়সালকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে কিনা সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী। তদন্তের অগ্রগতি ও পুলিশের পরবর্তী পদক্ষেপই বলে দেবে এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার কত দ্রুত বাস্তবায়িত হয়। গুঞ্জনটা শুরু থেকে ছিল, অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জুড়েই গেল। ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসার বিষয়টি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের, সেই ব্যাংকে শুটার ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মীর জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টে দিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে বলা হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সম্পৃক্ততা সামনে আসছে। মূলত সায়েরই হাদির খুনি ভারত পালিয়েছে বলে তথ্য দিয়েছিল, কিন্তু পরে জানা গেছে ভারত পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সেই ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে নেওয়ার অপচেষ্টা করা হয়। ঘটনা ঘটার সাথে সাথে
এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে 80 জন শুটার বানমার গল্প প্রচার করলো, কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল, তারা জামিন করেছে বিএনপি নেতা। তারপরে গেল ঘটনা ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহামিতার তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই, মানে বুঝিছে? বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী, কতটা স্মার্ট, কতটা দক্ষ, স্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস। ওভারনাইট সবকিছু ঠিক হয়ে যায় না, বাট 55 বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী, ডক্টর ইউনূস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে না, বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কাউকে পরোয়া করে না। গোলামীর দিন শেষ, আজাদির বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশ আত্মসম্মান আছে, এই বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে পারে, কারো ধমকের কাছে মাথা নত করে না, পাল্টা জবাব দিতে পারে, ইট মারলে পাটকেল মারতে পারে, থাপ্পড় একটা দিলে আরেকটা দিতে পারে। বাংলাদেশ এখন সেই জায়গায় এসে পৌঁছেছে, পুরো বিশ্বকে ইউনূস দেখিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে। অসাধারণ কূটনীতি। তো বাংলাদেশের কূটনীতির একটা বিশেষ দিক, একটা নতুন এডিশন, বাংলাদেশ যে অসাধারণ কূটনীতি খেলা খেলতে পারে, এটা এখন আপনাদের সামনে উপস্থাপন করবো। দর্শক, আপনারা জানেন ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক উত্তেজনা চলছে রিগার্ডিং ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এটা নজিরবিহীন যে ক্রিকেট খেলার মধ্যে এভাবে রাজনীতি ভারত অতীতে সাধারণত ঢোকায়নি। পাকিস্তান ভারত খেলা, পাকিস্তান ভারত ম্যাচ ভারতের মাটিতে, এটা অনেকবার আমরা দেখেছি যে অনেক হুমকি থ্রেট ছিল, তারপরও সব মিলে ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচ, ভারত সরকারের নজিরবিহীন নিরাপত্তা বলয় আমরা দেখেছি, অনেকের বিক্ষোভ ছিল। তারপরও খেলাটা, যেহেতু সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এখন ভারত, তারাই খেলাটা রাজনীতি মুক্ত রেখেছিল অতীতে। ছোটখাটো কিছু রাজনীতি করলেও তাদের পেশাদারিত্বের জায়গাটা ঠিক ছিল, আর এই কারণে ভারত ক্রিকেট বিশ্বে অন্যতম বা সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। সেই ভারত এই প্রথম উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কাছে হার মানল। তারা সন্ত্রাসীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল। এটা অবশ্য যে অভিযোগে বাদ দিয়ে দিল, এটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একটা গ্রাউন্ড। কিভাবে? যে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আর এইসব কারণে কিন্তু হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, দ্যাট মিনস মিলিটারি ইন্টারভেনশন, মানে হামলা করা যায় সহজ কথায়, যে এই আমার এই গোষ্ঠীকে বাঁচাতে হামলা। পৃথিবীতে যত হামলা হয়, যেমন আপনি যদি যুক্তরাষ্ট্র পৃথিবীতে যে সব জায়গায় হামলা করেছে তার ইতিহাস দেখেন, সেই পানামার কথা বলেন, যেহেতু ধরে আনার বিষয়টা এখন সামনে আসে যে কোন দেশের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র ধরে এনেছে, সরাসরি যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যে আক্রমণ করে গ্রেপ্তার করেছে, পানামা 1989 সম্ভবত। এবার এই ভেনেজুয়েলা আপনারা দেখলেন, এছাড়া ইরাকে হয়েছিল, আফগানিস্তানের চেষ্টা করেছে, সাদ্দামকে ধরেছিল না বাংকার থেকে, মনে আছে, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। এরকম আরো বেশ কয়েক জায়গায় যুক্তরাষ্ট্রের মিলিটারি অপারেশনসের হিস্ট্রি রয়েছে। তো সেইখানে যুক্তরাষ্ট্রের যুক্তিটা কি? এক জায়গায় যুক্তি হচ্ছে যে আমার সেনাবাহিনীর উপর বা আমার দেশের লোকের উপর ওরা হামলা করেছে, ডিস্টার্ব করেছে, অথবা ওইখানে ওরা মানবতা বিরোধী অপরাধ করে, ওরা মাদক চোরাচালান করে, ওদের কাছে জনবিধ্বংসী অস্ত্র আছে, এরকম ভুং ভাঙা অভিযোগে এই হামলাগুলো করে। তো এরকমই একটা ভুং ভাঙা অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ইটস ভেরি সিরিয়াস, আই টেক ইট সিরিয়াসলি। তো এই জায়গায় বাংলাদেশ যে রাজনীতি করেছে সেটা অসাধারণ। একটা দিক বলবো, আর বেশ কয়েকটা দিক তো অলরেডি বলেছি। একটা দিক হচ্ছে যে সাথে সাথে মোস্তাফিজুর রহমানের যে এনওসি, অনাপত্তিপত্র, সেটা বাতিল করেছে, যে বাংলাদেশে যেতে দেবে না। আবার খুব তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি মুহূর্তের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, যে মোস্তাফিজকে রাখা যায় না নিরাপত্তার কারণ দেখিয়ে, সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম যেতে পারে না। আইসিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশে ভারতের মাটিতে যে ম্যাচ, ওটার জন্য শ্রীলঙ্কা বর্ণ কথা ট্রান্সফার করা হয়। তো এটা টিট ফর ট্যাট জবাব, এই ধরনের জবাব দিতে পারে। এমনকি আইপিএল সম্প্রচার বাংলাদেশে করা যাবে না, এটাও যুদ্ধকালীন বা চূড়ান্ত কনফ্লিক্টিং দুইটা দেশের মধ্যে ঘটে। ভারত পাকিস্তানের মধ্যে এত যুদ্ধ, তারপরেও কিন্তু এই ম্যাচটা দেখা যায়, কিন্তু বাংলাদেশে ম্যাচও বন্ধ করে দেওয়া হতে পারে বলে বলেছে। আইনগত দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত এই ম্যাচ দেখানো না হতে পারে, সম্ভাবনা আছে। যদি এই কূটনৈতিক উত্তেজনার প্রশমন না হয়, আইপিএল বাংলাদেশে দেখানো হবে না, এটা নিশ্চিত থাকেন। যেহেতু সরকার বলে ফেলেছে এবং জনগণ এটা বন্ধ করে দিবে, জনগণের প্রতিবাদ হবে, আমরা প্রতিবাদ করে বন্ধ করে দিব, আপনি লিখে রাখেন। এগুলো তো আছেই, তার সাথে আরেকটা মজার ঘটনা করেছে, এটা হচ্ছে আসল কূটনীতি, যেটা আমি এর আগের আলোচনাগুলো বলেছি, যে ভারতকে যদি শায়েস্তা করতে হয়, লাইনে রাখতে হয়, তাহলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে যথেষ্ট মাখামাখি সম্পর্ক লাগবে, প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট লাগবে। চীনের সাথে বিমান যোগাযোগ, পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ, নৌপথে যোগাযোগ, আরো বিভিন্ন চুক্তি হতে হবে, যেটা দেখে ভারত ভয় থাকবে, ভারতের জন্য সেটা ডেটারেন্স হিসেবে কাজ করবে, এবং এর মধ্য দিয়ে ওই সব কালেকটিভ চুক্তির মাধ্যমে একটা ব্যালেন্স অফ পাওয়ার হবে। যে বাংলাদেশ তো ভারতের তুলনায় ছোট, ঠিক আছে, পাওয়ারও কম, কিন্তু বাংলাদেশের সাথে তো কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট আছে চীনের সাথে, আর চীনের কাছে তো ভারত অসহায়, পাকিস্তানের কাছে অসহায়। তো ভারতের আব্বার সাথে বাংলাদেশের কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট আছে, অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার হয়ে যায়।
তা ব্যালেন্স অফ পাওয়ার থাকলে সেখানে হামলা বা ডিস্টার্ব করার ঘটনা ঘটে না, সমানে সমান রেসিপ্রোসিটি থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। তো এই জন্য চীন পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট বা ঘনিষ্ঠতা অ্যাটলিস্ট দেখিয়ে দেওয়া দরকার, আলাপ আলোচনা, যার মাধ্যমে ভারত একটু ভয়ের মধ্যে থাকে। হ্যাঁ, এটি করছে সরকার, এটি করেছে, এটি হচ্ছে অসাধারণ দিক। কি সেটা? এই যে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই, মোস্তাফিজকে বাদ দেওয়ার মধ্যেই খবর যে তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপ, মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপ হয়েছে। এই ফোন আলাপে কি হয়েছে বা কি কথা হয়েছে, এই কন্টেন্ট সব আসবে না। আর এই ফোন আলাপের কি আলোচনা হয়েছে এটাও ইম্পর্টেন্ট না, ফোন আলাপ হয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ এই ফোন আলাপ একটা বার্তা যে ভারত তুমি ফাইজলামি করো, বাংলাদেশে সংখ্যালঘুদের যে অভিযুক্ত ইন্টারভেনশনের চিন্তা করো, আমার সাথে কিন্তু পাকিস্তানের মাখামাখি চালাকি করো। ওদিকে পাকিস্তানের একজন হুমকি অলরেডি দিয়ে দিয়েছে, পাকিস্তানের মিসাইল ভারতের দিকে তাক করা আছে, বাংলাদেশের সাথে ফাইজলামি করলে কিন্তু খবর আছে। এই যে ডিপ্লোমেসি, এখন ওইটা বাংলাদেশ বলিয়েছে কিনা জানি না, বাংলাদেশ বলাতে পারে যে ভারতকে এরকম বলো যে বাংলাদেশের সাথে ফাইজলামি করলে আমরা কিন্তু আসি, একদম পিছন থেকে দিয়ে দেবো, নম্বর 1। দ্বিতীয় হচ্ছে এই যে বৈঠকটা, মানে ফোন আলাপটা, এটা ডিপ্লোমেসিতে এরকম হয় যে ফোনটা আপনি দেন, সাপোজ একটা অনানুষ্ঠানিক ফোন বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কাছে, অথবা মেসেজ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে যে ভাই আপনি একটা ফোন দেন, ফোন দিয়ে আমরা একটু কথাবার্তা বলি, তারপরে ওইটা আপনারা অফিসিয়ালি জানিয়ে দেন যে বাংলাদেশ ভারত আলোচনা, বাংলাদেশ পাকিস্তান আলোচনা, ওইটা অফিসিয়ালি জানিয়ে দেন, ওইটা আমার মুহূর্তের মধ্যে ভারতের কাছে যাবে, তারপরে ওরা ভয় কাপাকাপি শুরু করবে। এই ডিপ্লোমেসিটাই ইউনুস সরকার করেছে। বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী এবং কোন পর্যায়ে গেছে ভারতকে চাপে রাখতে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা খুবই গুরুত্ব সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং এরকম প্রতিনিয়ত আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।